আজকে আমরা পড়ব সাধারণ গণিতের অনুশীলনী 11.2। 1 নম্বর বলছে আমাদের এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারবো এ বাই বি ইকুয়াল বি বাই সি। তারপর হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে এসি গুণ হবে আর হচ্ছে বি স্কোয়ার হবে। বিবি হচ্ছে আমাদের বি স্কোয়ার ইকুয়াল কী হবে, বি স্কোয়ার ইকুয়াল এসি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বরটা। দেন বলছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স হচ্ছে 20, কত বছর পরে তাদের বয়সের অনুপাত কী হবে, 7:5 হবে। তাহলে আরিফ অনুপাত হচ্ছে আমাদের আকিব, আরিফ অনুপাত আকিব ইকুয়াল কত দেওয়া আছে আমাদের 5 অনুপাত হচ্ছে 3। আরিফের বয়স কত দেওয়া আছে 20, তাহলে 20 বাই হচ্ছে আকিব, 20 বাই আকিব ইকুয়াল 5/3। তাহলে 3 আর হচ্ছে 20 গুণ হবে, আসতে আমাদের 60, আর এই পাশে থাকতেছে 5 গুণ হচ্ছে আকিব, আকিব বা 5 60কে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে আমরা 12 পাবো। তাহলে আকিবের বয়স পাচ্ছি কত, 12 পাচ্ছি আকিবের বয়স। এখন বলছে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7 অনুপাত হচ্ছে আমাদের 5 হবে। তাহলে আমরা সাপোজ ধরি হচ্ছে x বছর পরে তাদের বয়সের অনুপাত কী হবে, 7:5 হবে। তাহলে আকিবের বয়স আচ্ছা আগে হচ্ছে আমাদের আরিফের বয়স ছিল কত 20 প্লাস হচ্ছে এক্স, 20 প্লাস এক্স বছর পরে, আর আকিবের বয়স 12 প্লাস হচ্ছে এক্স, অনুপাত কত দেওয়া আছে আমাদের 7/5 দেওয়া আছে। এখন হচ্ছে আমরা আর গুণ করে দিই, তাহলে 5 গুণন 20, 5 গুণন 20 আসছে আমাদের 100 প্লাস হচ্ছে কত 5x, তারপর হচ্ছে 7 গুণন হচ্ছে আমাদের 12 আসতেছে 84 প্লাস হচ্ছে আমাদের 7x। তারপর এক্সগুলোকে এক পাশে রাখি, এই 7x থাকুক, 5xকে ওই পাশে পাঠিয়ে দিই, আর সংখ্যাগুলো এক পাশে রাখি। তাহলে 100 মাইনাস 84 ইকুয়াল 7x মাইনাস 5x। 7x থেকে 5x বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের 2x। 100 থেকে হচ্ছে আমাদের 84 যদি আমরা বিয়োগ করি তাহলে আসে আমাদের হচ্ছে 16 বা x ইকুয়াল 16 বাই হচ্ছে আমাদের 2 ইকুয়াল আসতেছে আমাদের কত 8 আসতেছে। তাহলে আনসার কী হবে আমাদের, অ্যান্সার হবে 8। তারপরে 3 নম্বর ম্যাথটা দেখো। 3 নম্বর হচ্ছে আমাদের বলছে একটি বর্গের বাহু দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। একটি বর্গের বাহু হচ্ছে আমাদের দ্বিগুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বর্গের হচ্ছে আমরা বাহু ধরি, বাহু হচ্ছে এ, বাহু এ, তাহলে আদি ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফল দিলাম A1 প্রথম ক্ষেত্র, তাহলে আমাদের A1 হচ্ছে আমাদের এ স্কোয়ার। এখন হচ্ছে A2 কী হবে, বা A2 হবে আমাদের বাহু হচ্ছে দ্বিগুণ হয়েছে, তাহলে কি হচ্ছে 2a, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার, ইকুয়াল আসছে কত 4a স্কোয়ার। এখন বলছে আমাদের কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি কি হবে A2 মাইনাস হচ্ছে আমাদের A1, তাহলে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে a স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 3a স্কোয়ার। অ্যান্সার হবে আমাদের 3a স্কোয়ার, 3 গুণ বৃদ্ধি পাবে। অ্যান্সার হচ্ছে ছিল 3 গুণ বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার দেওয়া নাই। যদি বলা থাকতো যে ক্ষেত্রফল কত গুণ হবে তাহলে আমরা অ্যান্সার দিতে পারতাম 4 গুণ হবে। যেহেতু বৃদ্ধি বলছে তার বৃদ্ধি হবে আমাদের 3 গুণ। ওকে, 4 নম্বর ম্যাথ দেখো, x অনুপাত y ইকুয়াল 7/5, y অনুপাত z ইকুয়াল 5/7। তাহলে x অনুপাত z ইকুয়াল কত, এখানে দেখো y, x অনুপাত y কত 7/5, আর y কত, y হচ্ছে এখানে 5, তাহলে x অনুপাত হচ্ছে y ইকুয়াল হচ্ছে 7 অনুপাত হচ্ছে 5, তারপর y অনুপাত হচ্ছে আমাদের z 5 অনুপাত হচ্ছে আমাদের কত 7, 5 অনুপাত 7। এখানে দেখো দুইটাতে হচ্ছে আমাদের y কমন না, y কমন, y এর অনুপাত দুইটাতে কি 5, দুইটাতে 5, তাহলে একসাথে আমরা এখানে লিখতে পারতেছি x অনুপাত y অনুপাত z ইকুয়াল x এর হচ্ছে 7 আর y এর জন্য হচ্ছে 5 আর হচ্ছে আমাদের z এর জন্য হচ্ছে 7। তাহলে আমরা চাচ্ছি কি x আর z, x আর z এর জন্য চাইছি আমাদের, তাহলে x অনুপাত z ইকুয়াল x এর অনুপাত হচ্ছে 7 আর হচ্ছে আমাদের z এর অনুপাত হচ্ছে আমাদের 7, x এর অনুপাত 7, z এর অনুপাত হচ্ছে আমাদের 7 xz। তাহলে আমাদের xz কি হবে 7, কিন্তু আমাদের 7 অ্যান্সার আছে, 7 কিন্তু অ্যান্সার নাই। এটাকে হচ্ছে আমরা 5 দ্বারা গুণ করে দিই। 5 দ্বারা যদি গুণ করি 5 7 হচ্ছে 35, 5 দ্বারা গুণ করলে 5 7 35, দুইটাকে কিন্তু সেম রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 35 অনুপাত হচ্ছে আমাদের 35। তারপর হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ দেখো কি বলছে,
এবিসি, আচ্ছা বিএসি বলা আছে, তিনটি হচ্ছে আমাদের কি ক্রমিক সমানুপাতি, তিনটি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা একটু আগেই পড়ছি ক্রমিক সমানুপাতি হলে কি হবে, বি স্কোয়ার ইকুয়াল এসি, তিনটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি এ বিএসি। তাহলে কি হবে, বি বাই এ ইকুয়াল বি বাই, যখন হচ্ছে আমাদের কি ছিল এবিসি ছিল, এবিসি এর জন্য হচ্ছে এ বাই বি প্রথমটা, তারপর হচ্ছে দ্বিতীয়টা ইকুয়াল, তারপর আবার দ্বিতীয়টা, তারপর হচ্ছে তৃতীয়টা, এটার জন্য সেম লিখবো, প্রথমটা তারপর নিচে দ্বিতীয়টা, তারপর উপর হচ্ছে আবার দ্বিতীয়টা, নিচে হচ্ছে আবার তৃতীয়টা। এখন হচ্ছে আর গুণ করি, আর গুণ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার ইকুয়াল বিসি, তার মানে হচ্ছে আমাদের 1 নম্বর সঠিক। দেন কি বলছে, ক্রমিক সমানুপাতি, এই যে বি বাই এ ইকুয়াল এ বাই সি, বি বাই ইকুয়াল কি এ বাই সি, কিন্তু এখানে কি দেওয়া আছে সি বাই এ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ভুল। তারপরটা বলছে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল এত, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, আমরা হচ্ছে উপর নিচে এ দ্বারা গুণ করি, এ গুণন হচ্ছে এ প্লাস বি, এ গুণন হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ দ্বারা গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার হচ্ছে আমাদের মাইনাস এ বি। ওকে, এই স্কোয়ার ইকুয়াল আমরা কি পাইছিলাম, এই স্কোয়ার ইকুয়াল পাইছিলাম হচ্ছে আমরা বিসি, তাহলে এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমরা বিসি বসিয়ে দিই, বিসি, বিসি প্লাস হচ্ছে আমাদের এ বি, এ স্কোয়ার ইকুয়াল বিসি মাইনাস হচ্ছে আমাদের এ বি। দেন হচ্ছে আমরা এই দুইটাতে কী কমন যায়, বি কমন যায়, বি কমন নেই, থাকে হচ্ছে আমাদের সি প্লাসে, এই দুইটাতে কী কমন যায়, বি কমন যায়, বি কমন নিলে থাকে হচ্ছে আমাদের সি মাইনাস, এই উপরের বি নিচের বি কাটা, তাহলে আমাদের থাকতেছে সি প্লাসে বাই হচ্ছে আমাদের সি মাইনাসে। 3 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 1 আর হচ্ছে আমাদের 3। তারপর 6 নম্বরটা দেখো কি বলছে, 6 নম্বরটা বলছে এক্স ইস টু ওয়াই, এক্স অনুপাত ওয়াই হচ্ছে আমাদের 2:1, আর হচ্ছে ওয়াই অনুপাত জেড হচ্ছে আমাদের 2:1 বলছে, হলে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, এক্স ওয়াই জেড আমাদের কি বলছে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি, বি স্কোয়ার ইকুয়াল এসি, এই যে মাঝেরটা স্কোয়ার ইকুয়াল, আমরা একদম ফার্স্ট লেকচারে পড়ছিলাম যে মাঝেরটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে বাকি দুইটার স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই হচ্ছে জেড আছে, আর আমরা চেক করি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে আমাদের 2:1, তারপর হচ্ছে আমাদের ওয়াই অনুপাত জেড দেওয়া আছে কত, ওয়াই অনুপাত জেড দেওয়া আছে 2:1। এখন দেখো এখানে কি ওয়াই ছিল, এখানে ওয়াই ছিল, দুইটাই ওয়াই কমন না, এখানে ওয়াই কি ছিল 1 ছিল, এখানে ওয়াই কত 2, এখন হচ্ছে ওয়াইকে আমাদের সেম বানাইতে হবে, সেম বানানোর জন্য উপর হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 4, আর 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 2, 2 দ্বারা গুণ করলাম, তাহলে এই যে 2 আর হচ্ছে এই 2 আমাদের সেম হয়ে গেছে না, সেম হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড বের করি, তাহলে এক্স হবে কি, এক্স হচ্ছে আমাদের 4, আর ওয়াই হচ্ছে আমাদের 2, আর জেড হচ্ছে আমাদের কি, জেড হচ্ছে আমাদের 1। এখন আমরা চেক করব যে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল মাঝখানেটা স্কোয়ার, মাঝখানেটা কত 2, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল যে বাকি দুইটার অনুপাত কি হয়, 2 স্কোয়ার ইকুয়াল কত আসছে 4 আসতেছে, আর হচ্ছে বাকি যে দুইটা বিসি, বাকি দুইটা 4 গুণন 1 ইকুয়াল কত আছে 4 আসতেছে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল আমাদের এসি হয়ে গেছে, বি স্কোয়ার ইকুয়াল এসি মানে হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল কী পাচ্ছি আমরা, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড পাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড, এখানে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার এক্স জেড পাচ্ছি, তার মানে হচ্ছে আমাদের 1 নম্বরটা সঠিক, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক হয়েছে, ক্রমিক সমানুপাতিক শর্ত যেহেতু মানছে তাহলে আমাদের ক্রমিক সমানুপাতিক হয়েছে। দেন বলছে জেড অনুপাত এক্স ইকুয়াল 1:4, এটা থেকে বের করি, এই যে জেড, জেড কত ছিল 1 ছিল না, তাহলে জেড হচ্ছে আমাদের 1, 1, এক্স কত ছিল 4 ছিল, এক্স 4 ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক। তারপরটা কি বলছে, ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স ইকুয়াল কত 4 ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের দেখতে বলছে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা একটু আগে বের করছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল কি এক্স জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল কি এক্স জেড, তাহলে এক্স জেড বসাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল, আচ্ছা এটা হচ্ছে আমরা কিছু একটু মুছে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এক্স জেড ছিল, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স জেড বসাই এটাতে, এই যে বাম পক্ষে এক্স জেড প্লাস হচ্ছে আমাদের জেড এক্স, তাহলে ইকুয়াল করে আসতেছে 2 এক্স জেড আসতেছে 2 এক্স জেড। এখন হচ্ছে এখানে আমরা
এক্স এর মান বসাই। এক্স এর মান কত আমাদের? এই যে এখানে দেখো এক্স, এক্স আর ওয়াই অনুপাত, এই সম্পর্কটা থেকে, এই সম্পর্কটা লিখতে পারি আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল 2 বাই কত, 2 বাই 1, বা আর গুণ করো, তাহলে এক্স ইকুয়াল কত, 2y, এক্স ইকুয়াল 2y বসাই দিই, তাহলে 2 ইন্টু 2y ইন্টু হচ্ছে আমাদের 2 দুগুণ হচ্ছে 4, তাহলে 4yz, 4yz, তার মানে হচ্ছে আমাদের এটাও সঠিক। আমাদের এটার অ্যান্সার হচ্ছে তিনোটাই। a বাই এক্স ইকুয়াল এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে 2mn রুট ওভার এ প্লাস এক্স রুট ওভার এ মাইনাস এক্স এর আমাদের মান বের করতে বলছি। তাহলে a বাই এক্স ইকুয়াল আমাদের দেওয়া ছিল a বাই এক্স ইকুয়াল এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার বাই হচ্ছে 2mn। এখন হচ্ছে আমরা যোজন বিয়োজন করি, তাহলে a প্লাস হচ্ছে আমাদের এক্স, নিচে হচ্ছে a মাইনাস এক্স ইকুয়াল এম স্কোয়ার এন স্কোয়ার বাই 2mn, 2mn। এটাকে হচ্ছে যোজন করি, তাহলে উপর হচ্ছে আমাদের 2mn আর নিচে হচ্ছে আমাদের কি এম স্কোয়ার এন স্কোয়ার আগে লেখা লাগবে, মাইনাস কি হবে 2mn, 2mn। এখন দেখো উপরে কি আমাদের সূত্র পড়ছে না, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার m প্লাস m হোল স্কোয়ার, নিচে দেখো m মাইনাস n হোল স্কোয়ার সূত্র পড়ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, m মাইনাস n তারপর স্কোয়ার, উপর হচ্ছে a প্লাস এক্স, নিচে হচ্ছে m মাইনাস এক্স। এখন হচ্ছে আমরা উপরকে হচ্ছে বর্গ করে দিই, বর্গমূল করে দিই, তাহলে বর্গমূল করলে a প্লাস এক্স রুট ওভার a মাইনাস এক্স ইকুয়াল রুট ওভার আর হচ্ছে স্কোয়ার চলে যাবে, তারপর হচ্ছে m প্লাস n তারপর m মাইনাস n। দেখো এটা হচ্ছে আমাদের কাছে চাইছিল রুট ওভার a প্লাস এক্স রুট ওভার a মাইনাস এক্স, মান চাইছিল কি হবে m প্লাস n বাই m মাইনাস n। এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরটা কি বলছে, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 36, ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, বাহুদের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:4:5 হলে নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। 8 নম্বর বলছে ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ত্রিভুজের বাহুগুলো আমরা ধরি, ত্রিভুজের বাহুগুলো হচ্ছে ত্রিভুজের বাহুগুলো ত্রিভুজের বাহুগুলো হবে আমাদের কি, একটা হবে 3x, আরেকটা হচ্ছে 4x, আর হচ্ছে 5x। তাদের পরিসীমা দেওয়া ছিল কত, পরিসীমা, তাহলে শর্ত মতে তিনটার যোগফল কি পরিসীমা না, তিনটার যোগ করি, তাহলে 3x প্লাস 4x প্লাস হচ্ছে 5x ইকুয়াল দেওয়া ছিল আমাদের 36 দেওয়া ছিল। 3x তাহলে আমাদের হচ্ছে 7 হচ্ছে 12x, 12x ইকুয়াল 36 বা x ইকুয়াল 36 বাই হচ্ছে আমাদের 12, তাহলে হচ্ছে x এর মান হচ্ছে আমাদের 3 আসছে। আমাদের বলছে ত্রিভুজের বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম বাহু কোনটা আমাদের 5x হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু হচ্ছে আমাদের 5 গুণ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে 15 আসছে। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য আমাদের কত, দৈর্ঘ্য হচ্ছে 15, ঘ নাম্বারটা অ্যান্সার। তারপর বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে একটা চেক দিয়ে নিই যে ত্রিভুজটা বৃহত্তম বাহু কত ছিল, 15 ছিল, বাকি দুইটা বাহু কত সেটা বের করি। বাকি দুইটা ছিল 3 গুণ 3 ইকুয়াল হচ্ছে 9 এবং ছিল হচ্ছে 4 গুণ হচ্ছে আমাদের 3 ইকুয়াল হচ্ছে আমাদের কত ছিল 12 ছিল। এখন হচ্ছে এই দুইটা বর্গ করি, 9 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 9 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 81 আর 12 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 140 আসে, 144। এখন 81 আর 144 যদি যোগ করি আমরা কত আসে, 225 আসে। এই 225কে আমরা লিখতে পারি হচ্ছে 15 স্কোয়ার আকারে। তার মানে হচ্ছে এই বড় বাহু স্কোয়ার ইকুয়াল ছোট দুই বাহুর যোগফল, ছোট দুই বাহু বর্গ মূলের হচ্ছে আমাদের যোগফল। তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য মানতেছে, প্লাস 12 স্কোয়ার ইকুয়াল আসতেছে 81 প্লাস 1 100 হচ্ছে 44 ইকুয়াল 225 আসতেছে, এটা হচ্ছে 15 স্কোয়ার আকারে লিখতে পারছি। তাহলে আমাদের কি পিথাগোরাসের সূত্র মানতেছে। এখন হচ্ছে একটা চিত্র আঁকি আমরা, এটা অতিভুজ হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে সমকোণ, আরেকটা বাহু হচ্ছে আমাদের 9, আরেকটা হচ্ছে 12। তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ক্ষেত্রফল হাফ, ভূমি হচ্ছে আমাদের কত 12 আর উচ্চতা হচ্ছে আমাদের 9, তাহলে
12 হচ্ছে 2 দ্বারা কাটি 6, 6 নেব হচ্ছে আমাদের 54, 54 বর্গ একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 54 বর্গ একক। এটা হচ্ছে আমাদের খ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা হচ্ছে কত ভাগ? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন আমাদের কত দেওয়া আছে? 7 ডেসিগ্রাম দেওয়া আছে। 7 ডেসিগ্রাম করছে আমরা গ্রামে প্রকাশ করি। 7 ডেসিগ্রাম করছে আমরা গ্রামে আনি। 7 ডেসিগ্রাম 10 দ্বারা হচ্ছে ভাগ করি, তাহলে 7/10 হচ্ছে আমাদের গ্রাম। 7/10 গ্রাম। এখন হচ্ছে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার 1 ঘন সেমি পানির ওজন হচ্ছে আমাদের 1 গ্রাম। 1 গ্রাম আমাদের বের করতে বলছে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? তাহলে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের, কাঠের ওজন সম আয়তন পানির ওজনের, সম আয়তন পানির ওজনের হচ্ছে আমাদের শতকরা, ওজনের শতকরা ইকুয়াল উপরে তাহলে আমাদের কাঠের ওজন বাই হচ্ছে পানির ওজন গুণ হচ্ছে আমাদের 100, গুণ হচ্ছে আমাদের 100%। তাহলে কাঠের ওজন আমাদের কত ছিল? কাঠের ওজন ছিল 7/10 গ্রাম। 7/10 গ্রাম। আর পানির ওজন কত ছিল? আমরা জানি হচ্ছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে পানির ওজন হচ্ছে আমাদের 1 গুণ হচ্ছে আমাদের 100%। এখন হচ্ছে আমরা গুণ করি, তাহলে 7/10 গুণ হচ্ছে 100%। তাহলে 100কে 10 দ্বারা কাটবো, 10, 7 হচ্ছে 70%। অ্যান্সার হচ্ছে আমাদের 70%। এটা অ্যান্সার। বলা হয়েছে কয়ের অংশ, ক্ষয়ের অংশ হচ্ছে 2 অনুপাত হচ্ছে আমাদের 3 দেওয়া আছে। ক অনুপাত হচ্ছে আমাদের খ দেওয়া আছে কত? 2 অনুপাত হচ্ছে আমাদের 3। তারপর খ অনুপাত গ হচ্ছে আমাদের, খ অনুপাত গ দেওয়া আছে আমাদের কত? 1:3। এখন দেখো এই যে খ, এটা তো খ আছে, এটা তো খ, এটা তো খ, দুইটাতে খ কমন না, তাদের অনুপাত কিন্তু সেম বানাইতে হবে। ক্ষয়ের এখানে কত ছিল? 3 ছিল, এখানে কি 1 আছে না? 1। তাহলে কত গুণ দিলে আমাদের কি হবে? 3 হয়ে যাবে, উপরটার মতো হবে। 3 দ্বারা হচ্ছে আমরা গুণ করে দিই, মানে কি হবে? 3, 3 ওকে 3 আছে 3 দ্বারা, হ্যাঁ 3 দ্বারা গুণ করি। 3 ওকে হচ্ছে আমাদের 3, এটা ছিল খ আর গ ছিল, এটা হচ্ছে 2 ছিল। 3 দ্বারা গুণ হচ্ছে আমাদের 6। 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ। তারপর দেখো কি আছে না, গ আর হচ্ছে গ আর হচ্ছে গ এর অংশ হচ্ছে 3:2। গ 3 অনুপাত হচ্ছে 2। এখন দেখো এই গ গ গ গরুর গ এর কি কত ছিল? 6 ছিল গরুর গ। আর নিচে কত? নিচে হচ্ছে 3, তার মানে নিচে হচ্ছে আমাদের 6 বানাইতে হবে। 6 বানানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 2 দ্বিগুণ হচ্ছে আমাদের 4, 2 দ্বিগুণে 4। এখন হচ্ছে আমরা টোটালটা লিখতে হবে। অতএব ইকুয়াল 2 অনুপাত হচ্ছে 3, তারপর হচ্ছে কি 6, তারপর হচ্ছে 4, অনুপাত 6 অনুপাত হচ্ছে 4। এখন হচ্ছে যোগ করবো অনুপাতগুলো, রাশিগুলো যোগফল, অনুপাতের রাশিগুলো যোগফল, রাশিগুলো যোগফল ইকুয়াল 2 + 3 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 4, যোগ করি 2 আর 3 হচ্ছে 5, 5 আর 6 11, 11 আর 4 হচ্ছে কিন্তু 15। এখন হচ্ছে যার যার অংশ বের করি। কয়ের অংশ টাকা ছিল কত? 300। 300 কয়ের অনুপাত কত ছিল? 2 ছিল, তাহলে 300 গুণ হচ্ছে 2/15, 2/15। এখন হচ্ছে 15কে এটা দ্বারা যদি কাটি, 15 হচ্ছে আমরা 300 দ্বারা কাটলে পাচ্ছি
320 প্লাস আছে 40 টাকা অংশ 300 গুণন হচ্ছে ক্ষয়ের ছিল 3 বাই হচ্ছে আমাদের 15 3 বাই 15 15 কাটলে হচ্ছে আমাদের 20 আসতেছে আমাদের 60 টাকা 60 টাকা। তারপর হচ্ছে গ এর অংশ 300 গুণন 4 বাই 6 বাই 15 6 বাই 15 তাহলে 15 হচ্ছে 315 দেখা গেল 20 গুণন 6 হচ্ছে 120 টাকা 120 টাকা। তারপর হচ্ছে গ এর অংশ 300 গুণন হচ্ছে 4 বাই 15 300 15 দেখা গেল 20 আসলে 80 টাকা 80 টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর লিখবো ক পাই 40 টাকা, খ পাই হচ্ছে 60 টাকা, গ পাই হচ্ছে 120 টাকা এবং ঘ পাই হচ্ছে 80 টাকা। 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অনুপাত এত দেওয়া আছে, কে কয়টি মাছ পেল? তাদের অনুপাত 3 জনের অনুপাত 3 জনের অনুপাত হচ্ছে 2/3 অনুপাত হচ্ছে 4/5 অনুপাত 5/6 হচ্ছে আমাদের 5/6। এখন হচ্ছে এগুলো কি, এগুলো সবগুলো কি ভগ্নাংশ আছে না, ভগ্নাংশকে সাধারণ হচ্ছে রূপান্তর করে আমরা ভগ্নাংশ রাখলে একটু ঝামেলা হবে ক্যালকুলেশনে, তাহলে ভগ্নাংশ আমরা রাখবো। এখন হচ্ছে কি দ্বারা গুণ করা যায়, নিচের গুলো হচ্ছে দেখবো সংখ্যাগুলো লসাগু কত, নিচের সংখ্যাগুলো লসাগু হচ্ছে 30 দ্বারা সবগুলোকে গুণ করে দিন। তাহলে 2 গুণন হচ্ছে আমাদের 30/3 অনুপাত 4 গুণন 30 বাই হচ্ছে আমাদের 5 অনুপাত 6 গুণন 30 বাই হচ্ছে আমাদের 6। এই 3 কে 30 কে 3 দ্বারা কাটলে হচ্ছে 10, তাহলে হচ্ছে 20 20, 30 কে হচ্ছে 5 দ্বারা কাটলে হচ্ছে আমাদের 6, 4 হচ্ছে 24 24, 6 30 কে হচ্ছে 6 দ্বারা কাটলে হচ্ছে 5, 5 হচ্ছে আমাদের 30। তারপর হচ্ছে অনুপাতগুলো যোগফল বের, অনুপাতগুলো যোগফল অনুপাতগুলো যোগফল হবে আমাদের 20 প্লাস হচ্ছে 24 প্লাস হচ্ছে আমাদের 30, 20 প্লাস 24 প্লাস 30 এখানে হচ্ছে আমাদের 69। তারপরে কার মাছ কোনটা সেটা হচ্ছে বের করি, কে কয়টা হচ্ছে মাছ পেল। তাহলে প্রথম জেলে মাছ সংখ্যা আমাদের টোটাল কত ছিল, টোটাল ছিল 690। 690 গুণ তার অনুপাত কত ছিল, তার অনুপাত ছিল 20, 20 বাই হচ্ছে টোটাল 69, 20 বাই হচ্ছে আমাদের 69। তাহলে কাটাকাটি করলে হচ্ছে এখানে 10 গুণ 20 হচ্ছে আমাদের 200টি 200। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় জেলে 690 গুণন দ্বিতীয় জেলে কত ছিল, 24 ছিল, তাহলে 24 হচ্ছে 69 কাটাকাটি করলে হচ্ছে 10 আর 24 গুণ করলে হচ্ছে 240টি। সেম ভাবে তৃতীয় জেলে 690 গুণন উপর হচ্ছে 25 নিচে হচ্ছে আমাদের 69, তাহলে 10 গুণন হচ্ছে 25 আসছে 250টি 250। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমরা জাস্ট লিখে দিব যে প্রথম জেলে 200টি মাছ, দ্বিতীয় জেলে হচ্ছে 240টি এবং তৃতীয় জেলে 250টি মাছ পেল। পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 3/5/7। তাহলে আমরা বাহুগুলো ধরি, বাহু তিনটি 3x 5x 7x। পরিসীমা, তাহলে বাহু তিনটি পরিসীমা করবে, পরিসীমা হচ্ছে আমাদের 3x প্লাস 5x প্লাস হচ্ছে আমাদের 7x ইকুয়াল আসতেছে 15x। এখন শর্ত মতে পরিসীমা হচ্ছে আমাদের 15x ইকুয়াল পরিসীমা দেওয়া ছিল 45 বা 45, বা এখান থেকে x এর মান বের করি, x ইকুয়াল 40/5/15 আসতেছে আমাদের 3 আসতেছে, তাহলে x এর মান 3 আসতেছে। এখন প্রত্যেকটা বাহু আমরা বের করতে পারবো। প্রথম বাহু
বাহুর দৈর্ঘ্য 3 গুণন 3 9 সেমি সেন্টিমিটার। তারপর হচ্ছে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5 গুণন হচ্ছে 3 তার হচ্ছে 15 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7 গুণন হচ্ছে আমাদের 3 21 সেন্টিমিটার। আমাদের নেক্সট মেথড হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, এদের গসাগু দেওয়া আছে 4, লসাগু আমাদের বের করতে বলছে। তাহলে সংখ্যা দুইটি হচ্ছে আমাদের 5x আর হচ্ছে আমাদের 7x। এখন হচ্ছে 5x আর 7x এর গসাগু আমরা বের করি। গসাগু 5x আর 7 এর গসাগু কি? কমন উপাদান, কমন হচ্ছে আমাদের x, 5x আর 7 এর গসাগু হচ্ছে x। তাহলে x ইকুয়াল আমরা কি লিখতে পারতেছি? 4 লিখতে পারতেছি। x ইকুয়াল 4। এখন হচ্ছে 5x আর 7x এর লসাগু বের করি। অতএব লসাগু হচ্ছে আমাদের 5 গুণন 7 গুণ হচ্ছে আমাদের x, তাহলে 35x। এখন হচ্ছে x এর মানটা বসিয়ে দিই। তাহলে 35 গুণ হচ্ছে আমাদের কত? 35 গুণ হচ্ছে আমাদের 3। 35 গুণ 3 দিলে আসলে হচ্ছে আমাদের 140। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে মেট্রো বলছে ক্রিকেট খেলায় সাকিব ও মুশফিক মাশরাফি এত রান করছে। সাকিব মুশফিক মাশরাফি রানের অনুপাত এত। আর সাকিব আর হচ্ছে মুশফিকুর সাকিব অনুপাত মুশফিকুর দেওয়া আছে কত? 3:2 দেওয়া আছে। তারপর হচ্ছে মুশফিকুর আর হচ্ছে মাশরাফি এটার অনুপাত দেওয়া আছে কত? 3:2 দেওয়া আছে। এখন দেখো উপরে ছিল মুশফিক, নিচে মুশফিক। তাহলে মুশফিকের উপরে কি দেওয়া ছিল? 2 দেওয়া ছিল, আর নিচে হচ্ছে 3। সেম বানাইতে হবে না? সেম বানানোর জন্য দুইটা উপর নিচে কিছু দ্বারা গুণ করতে হবে। উপর হচ্ছে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 দ্বারা গুণ করলে 9 অনুপাত হচ্ছে 3 গুণে 6, আর নিচে 2 দ্বারা গুণ করি, 3 গুণে 6 আর হচ্ছে 2 গুণ হচ্ছে 4। এখন দেখি যে মুশফিকের 6, এই যে মুশফিকের 6। এখন সাকিব মুশফিক মাশরাফি তিনটা হচ্ছে একবার লিখি। সাকিব অনুপাত মুশফিকুর অনুপাত মাশরাফি। তাহলে সাকিবের কথা ছিল 9, অনুপাত হচ্ছে আমাদের 6, অনুপাত হচ্ছে আমাদের 4। 9 অনুপাত 6 অনুপাত 4। এখন তাদের মোট রান বলছে 171। তাদের অনুপাতের যোগফল আগে বের করি। অনুপাতের যোগফল 9 প্লাস 6 প্লাস হচ্ছে আমাদের 4। 9 প্লাস 6 প্লাস হচ্ছে আমাদের 4। তাহলে আসতেছে কত? আসতেছে 19 আসতেছে। এখন সাকিবের রান কত সেটা বের করি। সাকিবের রান 171 গুণন হচ্ছে সাকিবের কত ছিল? 9 ছিল, আর মোট অনুপাত হচ্ছে আমাদের কত? 19। এখন 19 কে হচ্ছে 171 কে 19 দ্বারা কাটি, আসে হচ্ছে 9। 9 আর 9 গুণ করলে হচ্ছে আমাদের 81। সাকিব হচ্ছে কত রান করছে? 81 করছে। মুশফিকুর রান হচ্ছে আমাদের কত? 171 গুণন হচ্ছে মুশফিকের কত ছিল? 6 ছিল। 6 বাই 4, 6 বাই 19। 19 কে একটা হচ্ছে 9, 6 নাম হচ্ছে আমাদের 54 রান। মুশফিকুর রান হচ্ছে 54। তারপর যে মাশরাফির রান 171 গুণন হচ্ছে মাশরাফির ছিল 4 ছিল, 4 বাই 19। তাহলে 171 কে 19 দ্বারা কাটলে হচ্ছে 9। তারপর 4 নাম হচ্ছে 36 রান। এটা হচ্ছে মাশরাফির রান। তাহলে সাকিবের রান হচ্ছে আমাদের 81, মুশফিকের রান হচ্ছে 54, আর মাশরাফির রান হচ্ছে 36। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন হচ্ছে আমাদের বলছে একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী, 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা। একজন অফিস সহায়ক কয় টাকা পাইছে? 1 টাকা। অফিস সহকারী পাইছে 2 টাকা, কর্মকর্তা পাইছে 4 টাকা। তাহলে অফিস সহায়ক পেল 1 টাকা। একজন
অফিস সহায়ক, অফিস সহায়ক পেল হচ্ছে আমাদের কয় টাকা? 1 টাকা। অফিস সহায়ক ছিল আমাদের কতজন? ছিল হচ্ছে 3 জন। তাহলে 3 জন অফিস সহায়ক পাবে কয় টাকা? 3 জন অফিস সহায়ক পেল 1 গুণন হচ্ছে আমাদের 3 টাকা, অতএব আসতেছে আমাদের 3 টাকা। তারপর কি বলছে? অফিস সহকারী পাই হচ্ছে 2 টাকা। অফিস সহকারী, একজন অফিস সহকারী পেল হচ্ছে 2 টাকা। অফিস সহকারী ছিল হচ্ছে আমাদের কতজন? ছিল 7 জন। আমাদের 7 জন অফিস সহকারী পেল 7 গুণ হচ্ছে 2 টাকা, ইকুয়াল আসতেছে আমাদের 14 টাকা। তারপর হচ্ছে একজন কর্মকর্তা পাই হচ্ছে 4 টাকা। একজন কর্মকর্তা পাই হচ্ছে 4 টাকা। তাহলে কর্মকর্তা ছিল আমাদের কতজন? 2 জন। অতএব 2 জন কর্মকর্তা পাবে, 2 জন পায় 4 গুণন 2 টাকা, এখানে হচ্ছে আমাদের 8 টাকা। এখন হচ্ছে মোট, তাদের হচ্ছে মোট টাকা কত সেটা হচ্ছে আমরা বের করবো। এটা হচ্ছে অফিস সহায়ক, আর হচ্ছে অফিস সহকারী, আর কর্মকর্তা, তার হচ্ছে কে কত টাকা হচ্ছে পাচ্ছে সেটার অনুপাত বের করি। অফিস সহকারী, আচ্ছা ফার্স্টে ছিল হচ্ছে আমাদের অফিস সহায়ক, অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী অনুপাত অফিস কর্মকর্তা ইকুয়াল হচ্ছে আমাদের কত? 3 অনুপাত হচ্ছে 14 অনুপাত হচ্ছে আমাদের 8। 3 অনুপাত 14 অনুপাত হচ্ছে 8 অনুপাত 8। তাহলে আমরা অনুপাতের হচ্ছে যোগফল বের করবো। অনুপাতে যোগফল ইকুয়াল 3 প্লাস 14 প্লাস হচ্ছে আমাদের 8, তাহলে আসতেছে আমাদের 25%। এখন অফিস সহায়ক কত টাকা পাবে? আমাদের মোট বেতন কত ছিল? মোট বেতন ছিল 1,50,000 টাকা। তাহলে অফিস সহায়ক পাবে হচ্ছে অফিস সহায়ক 1,50,000 গুণ হচ্ছে তার অনুপাত কত ছিল? 3 ছিল, মানে 3 মোট অনুপাত হচ্ছে 25 টাকা। 25 টাকা। এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেটরে বসাইলে হচ্ছে পাবো 18,000 টাকা। 18,000 টাকা। এটা হচ্ছে কয়জন পাইছে? 3 জন কিন্তু পাইছে। 3 জন অফিস সহায়ক পাইছে 18,000 টাকা। অতএব 3 জন অফিস সহায়ক পাই 18,000 টাকা। 18,000 টাকা। এখানে হচ্ছে আমরা 3 জন লিখে 3 জন অফিস সহায়ক পাই 18,000 টাকা। এখন 3 জন যদি 18,000 পাই তাহলে একজন কত পাবে? 18 ভাগ হচ্ছে 3, 18,000 ভাগ 3। একজন অফিস সহায়ক পাবে 18,000 ভাগ হচ্ছে 3, তাহলে পাচ্ছে হচ্ছে আমাদের 6,000 টাকা। তারপর আমরা বের করবো অফিস সহকারীর জন্য। অফিস সহকারী ছিল আমাদের কতজন? 7 জন। তাহলে 7 জনের জন্য অনুপাত হচ্ছে 7। 7 জন অফিস সহকারী পাই এত গুণ হচ্ছে আমাদের কত ছিল? অনুপাত ছিল আমাদের অফিস সহকারীর জন্য 14, 14/25। এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে পাবো হচ্ছে 84,000 টাকা। 84,000 টাকা। এটা কয়জন পাইছে? 7 জন। তাহলে একজন পাবে
একজন অফিস সহকারী পায় 84,000 বা হচ্ছে 7 টাকা। তাহলে পাচ্ছে প্রতিজন হচ্ছে 12,000 টাকা। একজন অফিস সহকারী পাচ্ছে 12,000 টাকা। দেন হচ্ছে আমরা কর্মকর্তার জন্য বের করব। কর্মকর্তা ছিল আমাদের দুইজন কর্মকর্তা পায় 1,50,000। হচ্ছে তাদের অনুপাত ছিল 8। তাদের অনুপাত ছিল 8 বাই হচ্ছে আমাদের 25। 8 বাই 25 এত টাকা। তাহলে এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর যদি বসাই তাহলে পাবো হচ্ছে 48,000 টাকা। এটা হচ্ছে কয়জন পাইছে? 2জন। তাহলে হচ্ছে একজন কর্মকর্তা পায় 48,000 ভাগ হচ্ছে আমাদের 2 টাকা। একজন হচ্ছে পাবে কত? 24,000 টাকা। 24,000 টাকা। 24,000 টাকা। ওকে, আমাদের কাছে চেয়েছিল কি কে কত বেতন পাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে লাস্টে যে অফিস সহায়ক পেল হচ্ছে একজন অফিস সহায়ক পেল 6,000 টাকা। তারপর হচ্ছে একজন অফিস সহকারী পেল হচ্ছে 12,000 টাকা এবং একজন কর্মচারী পেল হচ্ছে 24,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহু পরিমাণ হচ্ছে 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমি ফার্স্টে হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া নাই আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে আমাদের a একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে আমাদের a স্কোয়ার বর্গ একক। তারপর আমাদের বলছে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি। তাহলে 20% বৃদ্ধিতে আমাদের বাহু কত হবে? আদি বাহু ছিল a প্লাস হচ্ছে a এর 20%। তাহলে a প্লাস a গুণন হচ্ছে আমাদের 20/100। এখন হচ্ছে a 100 হচ্ছে 20 দ্বারা কাটি তাহলে আমরা কি পাবো? 5 পাবো। তাহলে আমাদের কি হবে? a প্লাস a বাই হচ্ছে 5। এখান থেকে আমরা a কমন নেই। a কমন নিলে থাকে হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে 1/5। দেন হচ্ছে আমরা 1 প্লাস 1/5 ক্যালকুলেটর যোগ করি তাহলে আসে আমাদের 1.2 আসে। তাহলে আসছে আমাদের 1.2a। এটা হচ্ছে কি 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1.2a। দেন হচ্ছে আমরা পরিবর্তিত ক্ষেত্রফল বৃদ্ধির পরে ক্ষেত্রফল আমাদের বাহু ছিল 1.2a তারপর হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমরা ক্যালকুলেটর করলে পাবো হচ্ছে 1.44 a স্কয়ার বর্গ একক। এখন হচ্ছে আমাদের আদি ক্ষেত্রফল ছিল a স্কয়ার। আদি ক্ষেত্রফল ছিল a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? 1.44 a স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের আদি a স্কয়ার বর্গ একক। a স্কয়ার হচ্ছে দুইটাতেই আছে কমন নেই তাহলে 1.44 মাইনাস হচ্ছে 1 বর্গ একক। 1.44 থেকে 1 মাইনাস করলে আমরা পাচ্ছি 0.44 a স্কয়ার বর্গ একক। এখন দেখো এই 0.44 a স্কয়ার বর্গ একক এটা কি আমাদের a স্কয়ার থেকে বৃদ্ধি পাইছে না? তাহলে ক্ষেত্রফল a স্কয়ারে বৃদ্ধি পায় হচ্ছে 0.44 a স্কয়ার বর্গ একক। এখন একে কত বৃদ্ধি পায় সেটা বের করছি। একে বৃদ্ধি পায় 0.44 a স্কয়ার বা হচ্ছে আমাদের a স্কয়ার বর্গ একক। যেহেতু আমাদের শতকরায় বের করতে বলছে তাহলে আমরা 100তে বের করব। অতএব ক্ষেত্রফল 100 এ বৃদ্ধি পায় 0.44 গুণন হচ্ছে আমাদের 100। উপরে স্কয়ারে চলে গেছে তাহলে 0.44 যদি 100 গুণ করি আসে হচ্ছে আমাদের 44 আসে। তো কত বৃদ্ধি পাচ্ছে 100তে? 44 বর্গ একক। তাহলে 100তে 44 অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 44%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমাদের 58 নম্বর ম্যাথ বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। আমরা হচ্ছে ফার্স্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম। দৈর্ঘ্য হচ্ছে x মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে আমাদের y মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? xy বর্গ মিটার হবে। তারপর কি বলছে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কি হবে? আদি দৈর্ঘ্য x প্লাস হচ্ছে x এর 10%। তাহলে x প্লাস x গুণন হচ্ছে 10 বাই কত? 100। 100 কে 10 দ্বারা কাটলে হচ্ছে 10। তাহলে x বাই হচ্ছে আমাদের 10। এখন হচ্ছে x দুইটাতে আছে x কমন নিয়ে নিলাম। তাহলে x 1 প্লাস 1 বাই 10। দেন হচ্ছে আমরা যোগ করি ক্যালকুলেটর দিয়ে 1 প্লাস 1 বাই 10 যোগ করলে আসে হচ্ছে আমাদের 1.1 x আসে। এটা হচ্ছে আমাদের কি বৃদ্ধির পরে দৈর্ঘ্য পাইলাম। এখন হচ্ছে দেখো 10% হ্রাস পাইছে হলো প্রস্থ। তাহলে 10% হ্রাসের প্রস্থ কি হবে সেটা আমরা বের করি। এখন হচ্ছে 10% হ্রাসে প্রস্থ হচ্ছে আমাদের y মাইনাস y 10%। তাহলে y মাইনাস 10y বাই 100। এখন হচ্ছে দুইটা থেকে y কমন নেই
1 মাইনাস 10/100, 1 মাইনাস 10/100 যদি আমরা ক্যালকুলেটর বসে আসে হচ্ছে আমাদের 0.9 ওয়াই মিটার। এখন পরিবর্তিত ক্ষেত্রফল তাহলে কি হবে, আমাদের হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিল 10%, 1.1x ছিল, 1.1x গুণন হচ্ছে আমাদের 0.91, এটা হচ্ছে আমরা গুণ করলে পাচ্ছি 0.99xy বর্গমিটার। আমাদের আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে xy বর্গমিটার, আর পরে হচ্ছে আমরা পাচ্ছি 0.99xy। তাহলে আমাদের ক্ষেত্রফল কমছে না, কমছে। তাহলে আমরা কি লিখবো, ক্ষেত্রফল হ্রাস পাবে আদি ক্ষেত্রফল থেকে হচ্ছে পরেরটা বিয়োগ, xy মাইনাস 0.99xy। xy কমন নেই, তাহলে 1 মাইনাস 0.99 ক্যালকুলেটর চেক করতে যদি করি তাহলে পাবো হচ্ছে আমরা 0.01xy পাবো। এখন হচ্ছে আমরা ক্ষেত্রফল xy হ্রাস পাই, xy হ্রাস পেয়েছিল কত, 0.01xy বর্গমিটার। একে কত হ্রাস পায়, একে হচ্ছে 0.01xy বাই হচ্ছে xy কাটাকাটি, তাহলে উপর থাকতে 0.01 এত বর্গমিটার। এখন 100 তে কত হ্রাস পায় সেটা বের করি, ক্ষেত্রফল 100 এর হ্রাস পাই 0.01 কারণ হচ্ছে 100 বর্গমিটার, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 1 বর্গমিটার। অতএব কি হবে, ক্ষেত্রফল হ্রাস পাই হচ্ছে আমাদের 1%। ওকে, দেন হচ্ছে আমাদের দেখো কি বলছে, একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে অপরের ফলনের অনুপাত দেওয়া আছে 4 অনুপাত হচ্ছে 7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল, আগে বলে দিছে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন করো। তাহলে সেচ পাওয়ার পরে হচ্ছে আমরা ফলন ধরে নিলাম এক্স। তাহলে সেচ পাওয়ার আগে কত ছিল 304, তাহলে 304 অনুপাত হচ্ছে আমাদের পরে, এই যে পরেরটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে 304 অনুপাত এক্স ইকুয়াল দেওয়া আছে কত 4/7। তাহলে এখানে হচ্ছে আমাদের 304 বাই এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 4/7। এখন হচ্ছে আমরা আর গুণ করি, তাহলে 304 গুণন হচ্ছে 7, 304 গুণন 7 ইকুয়াল কত 4x। এখান থেকে এক্স এর মান বের করি, এক্স ইকুয়াল 304 গুণন হচ্ছে 7 বাই হচ্ছে এক্স। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 532। তাহলে আমাদের কি হবে, সেচ পাওয়ার ফলন হচ্ছে আমাদের 532 কুইন্টাল। অতএব সেচ পাওয়ার পরে ফলন, সেচ পাওয়ার পরে ফলন 532 কুইন্টাল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত হচ্ছে 4/3। সমান পরিমাণ ধান ও গম থেকে, ধান আর গম হচ্ছে আমাদেরকে সমান, উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে আমরা ধরে নিই উৎপন্ন চালের পরিমাণ, ধরি হচ্ছে উৎপন্ন চালের পরিমাণ, উৎপন্ন চালের পরিমাণ ইকুয়াল হচ্ছে আমাদের এক্স। তারপর হচ্ছে উৎপন্ন সুজির পরিমাণ, সুজির পরিমাণ হচ্ছে আমাদের ওয়াই। চালের পরিমাণ হচ্ছে আমাদের এক্স, সুজির পরিমাণ হচ্ছে ওয়াই। তাহলে এখন ধান ও চালের ক্ষেত্রে আমরা বের করি, ধান ও চালের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে দেওয়া ছিল অনুপাত টি, অনুপাত হচ্ছে টু দেওয়া ছিল। এখন ধান আর ধান হচ্ছে আমাদের 1, আর হচ্ছে উৎপন্ন চাল ধরছিলাম আমরা এক্স। তাহলে 1 অনুপাত এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 3 অনুপাত 2 বা 1/x ইকুয়াল 3/2। এখন হচ্ছে আর গুণ করি, তাহলে 3x ইকুয়াল হচ্ছে আমাদের 2 বা x ইকুয়াল হচ্ছে আমাদের কত 2/3। এটা হচ্ছে আমরা ধান ও চালের ক্ষেত্রে বের করে ফেললাম। এখন হচ্ছে আমরা বের করি গম ও সুজির ক্ষেত্রে, গম ও সুজির ক্ষেত্রে, গম ও সুজির ক্ষেত্রে তাহলে 1 এক্স হচ্ছে আমাদের কত ওয়াই ইকুয়াল আমাদের গম সুজির অনুপাত দেওয়া ছিল 4/3, 4 অনুপাত হচ্ছে আমাদের 3 বা 1/y ইকুয়াল 4/3। আর গুণ করি, তাহলে 4y ইকুয়াল কত 3 আসছে, বা y ইকুয়াল হচ্ছে আমাদের 3/4, y ইকুয়াল হচ্ছে আমাদের কত 3/4। এটা কি ছিল, y ধরছিলাম হচ্ছে আমরা সুজি, আর চালের জন্য ধরছিলাম হচ্ছে আমরা x ধরছিলাম, x এর মান পাইছি আমরা কত 2/3। এখন হচ্ছে আমাদের চাইছে হচ্ছে চাল ও সুজির অনুপাত, তাহলে চাল ও সুজির অনুপাত বের করি। অতএব চাল ও সুজির অনুপাত, সুজির অনুপাত, চালের পরিমাণ ধরছিলাম এক্স, সুজির পরিমাণ হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর মান হচ্ছে এখানে বসে, এক্স এর মান হচ্ছে 2/3
বাই হচ্ছে 3 আর y মান হচ্ছে আমাদের কত 3/4। এখন হচ্ছে দুইটাকে হচ্ছে আমরা 12 দ্বারা গুণ করি। 2/3 গুণ হচ্ছে 12 অনুপাত 3/4 গুণ হচ্ছে আমাদের 12, তাহলে 3 4 হচ্ছে 12, 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12, 3 3 হচ্ছে 9, তাহলে চাল আর সুজির অনুপাত হচ্ছে আমাদের 8, অনুপাত হচ্ছে 9। এটি হচ্ছে আমাদের 32 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমি, তার মানে হচ্ছে দৈর্ঘ্য এই 3:4, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দৈর্ঘ্যের অনুপাত। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্থ, এটা হচ্ছে দ্বিতীয় প্রস্থের অনুপাত। তাহলে আমরা দৈর্ঘ্যের সাধারণ অনুপাত ধরে নিই আর হচ্ছে প্রস্থের সাধারণ রাশিটা হচ্ছে দৈর্ঘ্যের সাধারণ দৈর্ঘ্যের অনুপাতের সাধারণ রাশি এখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে প্রস্থের অনুপাতে সাধারণ রাশি হচ্ছে আমাদের ওয়াই। দৈর্ঘ্যের অনুপাতে সাধারণ রাশি পেয়ে গেছি, প্রস্থের অনুপাতে সাধারণ রাশি পেয়ে গেছি। এখন হচ্ছে তাহলে একটি জমির ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রের জন্য ধরি। প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কি হবে 3x, প্রস্থ 2y। প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য 3x, তারপর হচ্ছে প্রস্থ 2y। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হচ্ছে 4x হবে, দৈর্ঘ্য 4x আর প্রস্থ হবে কি, প্রস্থ হবে আমাদের 5y। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমাদের 3x ইন্টু হচ্ছে কত 2y, তার আসছে আমাদের 6xy। ক্ষেত্রফল কি দেওয়া ছিল, একটি জমির ক্ষেত্রফল 432, তাহলে 6xy ইকুয়াল 32 আমরা লিখতে পারবো শর্ত মতে 6xy ইকুয়াল 432 বা xy ইকুয়াল 432/6, 432/6 দিন হচ্ছে আমরা পাবো 72, 72। তারপর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল হবে 4x আর হচ্ছে 5y। 4x গুণ হচ্ছে আমাদের 5y ইকুয়াল হবে 20xy। এখন হচ্ছে 20xy এর মান হচ্ছে 72, বসাই দিব। তাহলে 20 গুণ 72 হচ্ছে আমাদের হবে 1440 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্র। আমাদের কি ছিল অপর জমির ক্ষেত্রফল না, তাহলে এটিতে হচ্ছে আমাদের অপর জমির ক্ষেত্রফল, অর্থাৎ অপর জমির ক্ষেত্রফল ইকুয়াল 1440 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ বলছে জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% মুনাফায় তাদের আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি হচ্ছে 2 বছর পরে মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পরে সিমি মুনাফা আসলে কি বলছে তত টাকা শোধ করে তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাহলে হচ্ছে আমরা তাদের ঋণের অনুপাত বের করতে বলছে। ধরে হচ্ছে আমি জিমির ঋণের পরিমাণ ধরে নিই আর হচ্ছে সিমির ঋণের পরিমাণ হচ্ছে ধরে নিই। তাহলে হচ্ছে জিমির ঋণের পরিমাণ হচ্ছে আমাদের x টাকা, তারপর হচ্ছে সিমির ঋণের পরিমাণ হচ্ছে আমাদের y টাকা। এখন হচ্ছে একই দিনে 10% সরল মুনাফায় তারা কি করছিল, 10% সরল মুনাফায় হচ্ছে নিচে নিয়ে, তাদের 10% হচ্ছে তাদের সুদ কত হবে সেটা বের করি। 10% হার সরল মুনাফায় বছর, জেমি বছর কত ছিল 2 বছর ছিল, 2 বছর x টাকায় 2 বছরের মুনাফা ইকুয়াল কি পি এন আর,
হচ্ছে কি হচ্ছে আমাদের মূলধন হচ্ছে এক্স, এন হচ্ছে আমাদের বছর, আর হচ্ছে আমাদের কি হার, মুনাফা হার। তার মুনাফা 10%, 10 বাই হচ্ছে আমাদের 100, 10 বাই 100। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, 10 কে 100 দ্বারা কাটি, 10, 2 কে হচ্ছে 10 দ্বারা কাটি, তাহলে হচ্ছে 5, আর সেটা হচ্ছে এক্স বাই 5 টাকা। এটা হচ্ছে আসছে এক্স টাকায় 2 বছরের মুনাফা। এটা হচ্ছে কার জন্য? জেমির জন্য। এখন তাহলে জেমি হচ্ছে সুদ করবে কত মোট? এটা তো তার মুনাফা সুদ করতে হবে ব্যাংকে, সাথে হচ্ছে তার মূলধন, তাহলে এক্স প্লাস এক্স বাই 5 টাকা। জেমি সুদ করবে এক্স প্লাস এক্স বাই 5। আমরা হচ্ছে লসাগু করি, তার নিচে হচ্ছে 5 উপর এক্স প্লাস 5x, আর আসতেছে 6x বাই হচ্ছে 5, 6x বাই 5 টাকা। এখন হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি সিমির জন্য বের করি। 10% মুনাফায় 10% সরল মুনাফায় y টাকায় 3 বছরে মুনাফা ইকুয়াল y হচ্ছে মূলধন, আর বছর হচ্ছে 3, আর হচ্ছে 10%, 10 বাই 100। তাহলে 10 নিচে হচ্ছে আমাদের 10, তার উপর হচ্ছে 3y বাই হচ্ছে আমাদের 10, 3y বাই 10। তাহলে আমাদের সিমি কত সুদ করবে? অতএব এটা হচ্ছে আমাদের কার জন্য ছিল? সিমির জন্য। সিমি সুদ করবে, তার হচ্ছে মূলধন সুদ করতে হবে y প্লাস 3y প্লাস 10। এখন হচ্ছে এটা লসাগু করি, তার নিচে হচ্ছে 10, উপর হচ্ছে 10y প্লাস হচ্ছে আমাদের 3y, তাহলে ইকুয়াল 13y বাই হচ্ছে আমাদের 10। এখন আমাদের বলছে কি তাদের ঋণের অনুপাত, তাহলে এটাই কি তাদের ঋণ না? এটাই হচ্ছে তাদের ঋণ। এখন তাদের ঋণের অনুপাত বের করতে বলছে। ওকে, দেখো এই যে এখানে বলছে 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা সুদ করে। তার মানে কি 3 বছর পরে জেমি হচ্ছে 2 বছর পরে মুনাফা আসলে যত টাকা সুদ করবে, সিমি ঠিক 3 বছর পরে সেম টাকাই সুদ করবে। তার মানে তাদের মুনাফা আসলে হচ্ছে সমান, মানে হচ্ছে সুদ করা টাকার পরিমাণ সমান। তাহলে সুদ করা টাকার পরিমাণ দুইটা বের করছি, জেমির জন্য বের করছি, সিমির জন্য বের করছি। শর্ত মতো হচ্ছে আমাদের দুইটা সমান হয়ে যাবে। শর্ত মতে জেমি ছিল 6x বাই 5, 6x বাই 5, আর সিমি ছিল হচ্ছে 30y বাই x। এখন হচ্ছে গুণ করে জানারি, তাহলে 6 আর 10 হচ্ছে আমাদের কত? 60x, 30, আর হচ্ছে 5 হচ্ছে আমাদের 52y। এখান থেকে আমরা x আর y হচ্ছে অনুপাত বের করি, x বাই y ইকুয়াল 52 বাই কত আমাদের 30, বা x অনুপাত y ইকুয়াল 52 আর হচ্ছে আমাদের 30, ওপর হচ্ছে আমরা 4 13 হচ্ছে আমাদের কত? 4 13 হচ্ছে আমাদের ছিল হচ্ছে 6 10, তাহলে 60, তাহলে 60 বাই হচ্ছে 50, 60 বাই 50, 52 হচ্ছে আমি 4 দ্বারা কাটি, 13, 4 দ্বারা না সরি 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 13, আর 60 হচ্ছে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে আসবে 12 আসবে। তাহলে এখানে কি হবে? 30 ইন্টু হচ্ছে আমাদের 12 হবে। আমাদের চাইছিল কি তাদের ঋণের অনুপাত, তার ঋণের পরিমাণ হচ্ছে আমরা ধরছিলাম এক্স, আর সিমি ঋণের পরিমাণ ধরছিলাম ওয়াই। এখন হচ্ছে এক্স আর ওয়াই এর অনুপাত আমরা পেয়ে গেছি। অতএব তাদের ঋণের অনুপাত ইকুয়াল 13 অনুপাত হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদের ত্রিভুজটি কি ধরনের তা হচ্ছে লিখতে বলছে। তাহলে হচ্ছে ত্রিভুজের বাহুগুলো ধরে নিই, ধরি বাহুগুলো হচ্ছে আমাদের কি হবে 5x, 12x, আচ্ছা 13x। তাহলে পরিসীমা হচ্ছে 30 দেওয়া আছে, অতএব শর্ত মতে 5x প্লাস হচ্ছে 12x প্লাস 13x ইকুয়াল কত হবে? 30 হবে। তাহলে 5x, 12x আর 13x যোগ করলে হচ্ছে আমাদের 30x,
ইকুয়াল হচ্ছে 30 বা এক্স ইকুয়াল 30 বাই হচ্ছে 30, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত 1 আসতেছে, তাহলে বাহুগুলো কত আসতেছে 5, 12 হচ্ছে 13, অতএব বাহুগুলো 5, 12 আর হচ্ছে 13। কি বলছে ত্রিভুজটি অঙ্কন করো। আচ্ছা ত্রিভুজটি হচ্ছে অঙ্কন করি, তারপর কোন বেদের ত্রিভুজটি কি ধরে, কোন বেদ, তাহলে এখানে হচ্ছে আমরা 5 স্কোয়ার দিই প্লাস হচ্ছে 12 স্কোয়ার ইকুয়াল কত আসে 25 প্লাস হচ্ছে 144 144, যোগ করলে হচ্ছে আসে আমাদের 169, যেটা হচ্ছে কত 13 স্কোয়ারের সমান। তাহলে দুইটা বাহু বর্গ হচ্ছে আরেকটা বাহু সমান যদি হয়, এটা কি আমাদের সমকোণী ত্রিভুজের শর্ত মানতেছে না? তাহলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে আমরা আঁকি, সমকোণী ত্রিভুজ, এটার নাম দিয়ে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে আমাদের সমকোণ। অতিভুজ হচ্ছে আমাদের 30, ভূমি হচ্ছে আমাদের কত, ভূমি নাম হচ্ছে 2 আর লম্ব নাম হচ্ছে 5। তাহলে অতিভুজ এখানে হচ্ছে আমাদের কি পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার, অতএব এটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের answer। খ নম্বর বলতে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ও ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরি। তাহলে বৃহত্তর বাহু হতো আমাদের 5 আর বৃহত্তর বাহু হচ্ছে 13 আর ক্ষুদ্রতর বাহু হচ্ছে 5, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে অতএব হচ্ছে দৈর্ঘ্য খ নম্বর, দৈর্ঘ্য 30 এবং প্রস্থ হচ্ছে আমাদের 5। প্রস্থদের অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান। আচ্ছা অঙ্কিত আয়তক্ষেত্র আগে হচ্ছে ফার্স্টে বের করি আমরা, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল 13 গুণ হচ্ছে 5 বর্গ একক। 13 গুণ হচ্ছে আমরা যদি 5 দিই তাহলে পাচ্ছি 65 বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ কি হবে, আয়তক্ষেত্রে কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে 13 স্কোয়ার প্লাস হচ্ছে কি প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর বসাই দিই তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পাবো 13.928 মিটার। এটা হচ্ছে আমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পেলাম। দেন হচ্ছে আমাদের বলছে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ এখন সেটা সমান কি বর্গক্ষেত্রের একটা বাহু, অতএব বর্গক্ষেত্রে বাহু ইকুয়াল 13.928 মিটার, 8 মিটার। অতএব হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল 13.928 হোল স্কোয়ার বর্গ মিটার। তাহলে এটাকে হচ্ছে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে 194 বর্গ মিটার, 194 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন গ নম্বরটা আমাদের বলছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10%, দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি। দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য গ নম্বর, দৈর্ঘ্য ছিল কত 13 ছিল, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য হচ্ছে 13 প্লাস হচ্ছে কত 13 এর 10%, 13 এর 10%, তাহলে 13 প্লাস 13 গুণ হচ্ছে 10 ম্যাচ কত 100, তাহলে 100 দ্বারা কাটি 13/10, এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 14.3 সেন্টিমিটার। আচ্ছা যেটি হোক একক হচ্ছে একটা হয়ে দিয়েছি একক। আচ্ছা সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে হচ্ছে আমাদের আগের গুলো হচ্ছে এগুলো হবে সেমি হবে সেন্টিমিটার, পরিসীমা যেহেতু আমাদের দেওয়া ছিল সেন্টিমিটার একক, তাহলে এত হচ্ছে সেন্টিমিটার। হচ্ছে 20% বৃদ্ধিতে প্রস্থ ছিল আগে 5, তাহলে 5 প্লাস 5 এর
20%। ওকে, তাহলে 5 প্লাস হচ্ছে 5 গুণ হচ্ছে 20/100, কাটাকাটি করলে হচ্ছে 4, এটা হচ্ছে 5 প্লাস 5/4, এটা হচ্ছে ক্যালকুলেশন করলে হচ্ছে পাচ্ছি আমরা 6 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা পরিবর্তিত ক্ষেত্রফল বের করি। পরিবর্তিত ক্ষেত্রফল কত সেটা হচ্ছে আমরা বের করি। অতএব পরিবর্তিত ক্ষেত্রফল দৈর্ঘ্য ছিল আমাদের কত? দৈর্ঘ্য ছিল 13 পয়েন্ট, আচ্ছা পরিবর্তিত দৈর্ঘ্য ছিল 14.3 আর হচ্ছে 6, 14.3 ইন্টু 6 বর্গ সেমি। আমরা হচ্ছে এটা যে ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 85.8 বর্গ সেমি। আমাদের ক্ষতে হচ্ছে পাইছিলাম ক্ষেত্রফল কত? ক্ষতে পাইছিলাম ক্ষেত্রফল হচ্ছে 65 বর্গ একক, 65। আচ্ছা, খ হতে ক্ষেত্রফল 65 বর্গ সেমি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি 85.8 মাইনাস হচ্ছে 65 বর্গ সেমি, তাহলে আমাদের আসতেছে কত? 20.8 বর্গ সেমি আসতেছে। তাহলে তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি হবে। উপরে হচ্ছে আমাদের বৃদ্ধি, যত বৃদ্ধি হয়েছিল। নিচে হচ্ছে আমাদের আদি কত ছিল? 65 ছিল, গুণন হচ্ছে আমাদের 100%। উপর হচ্ছে বৃদ্ধি, নিচে আদি, গুণন হচ্ছে 100%, তাহলে আসতে হচ্ছে আমাদের 32%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উপর দেওয়া আছে আমাদের অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1/4। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে আমরা ধরলাম x, আর উপস্থিত শিক্ষার্থী হচ্ছে 4x। তাহলে মোট শিক্ষার্থী কি হবে? x প্লাস 4x ইকুয়াল হবে আমাদের 5x। এখন বলছে অনুপস্থিত শিক্ষার্থী, মোট শিক্ষার্থী, তাহলে অনুপস্থিত শিক্ষার্থী, মোট শিক্ষার্থী শতকরা হবে আমাদের, উপর হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী x, আর নিচে হচ্ছে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 5x, গুণন হচ্ছে 100%। তাহলে x হচ্ছে আমাদের কাটা, আর থাকতেছে 1/5, গুণন হচ্ছে আমাদের 100%, তারপর হচ্ছে 100কে 5 দ্বারা কাটি, তাহলে 20, অ্যান্সার হচ্ছে আমাদের 20%। ওকে, খ নম্বর হচ্ছে আমরা দেখি। খ নম্বর বলছে 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1 অনুপাত হচ্ছে 9। তাহলে 5 জন যদি বেশি উপস্থিত হতো তাহলে কি হতো? 5 জন বেশি উপস্থিত হলে, 5 জন বেশি উপস্থিত হলে, 5 জন যদি আমাদের বেশি অনুপস্থিত হতো তাহলে কি হতো? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের কমে যেত, এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যেত, 5 জন বেড়ে যেত। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হতো অনুপস্থিত x - 5, আর হচ্ছে আমাদের উপস্থিত 4x প্লাস হচ্ছে আমাদের 5। এখন এই দুইটার অনুপাত দেওয়া আছে আমাদের কত? 1 অনুপাত হচ্ছে 9 দেওয়া আছে। শর্ত মতে x - 5 অনুপাত হচ্ছে 4x প্লাস 5 দেওয়া আছে 1 অনুপাত হচ্ছে 9, বা x - 5 বাই হচ্ছে 4x প্লাস 5 ইকুয়াল 1/9। তারপর 4 আর গুণ করি, তাহলে 9 গুণ হচ্ছে আমাদের x - 5 হচ্ছে 4x প্লাস হচ্ছে 5, দেন হচ্ছে 9x মাইনাস 5 হচ্ছে 45 ইকুয়াল 4x প্লাস হচ্ছে 5, দেন হচ্ছে x গুলো এক পাশে আনি আর সংখ্যাগুলো এক পাশে রাখি। তাহলে 9x - 4x, 9x - 4x ইকুয়াল 5 প্লাস কত? 45, 5 প্লাস 45, 5 প্লাস 45 ইকুয়াল হচ্ছে আমাদের 50, আর এখানে আসছে 9 - 4x, 5x ইকুয়াল হচ্ছে আমাদের 50, বা x ইকুয়াল 50 হচ্ছে আমাদের 5 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 10, x ইকুয়াল 10। আমাদের খ নম্বর চাইছে মোট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে মোট শিক্ষার্থী কত ছিল? 5x। অতএব মোট শিক্ষার্থী
ইকুয়াল 10 গুণন হচ্ছে আমাদের 5 ইকুয়াল হচ্ছে আমাদের 50 জন হচ্ছে আমাদের মোট শিক্ষার্থী। আমাদের গ নম্বর বলছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে কি ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে গ নম্বর হচ্ছে দড়ি হচ্ছে ছাত্রী হচ্ছে ধরলাম আমি এস জন। তাহলে ছাত্র কত হবে? ছাত্র দ্বিগুণ অপেক্ষা, 2 গুণ করি, দ্বিগুণ অপেক্ষা করি কম, 10 কম, তাহলে 10 মাইনাস করি, দ্বিগুণ অপেক্ষা 10 কম। এখন শর্ত মতে ছাত্র আর ছাত্রী যোগফল কি 50 জন না? এই যে আগেই তো বের করলাম কতে মোট শিক্ষার্থী 50 জন। তাহলে শর্ত মতে এস প্লাস 2s মাইনাস 10 ইকুয়াল 50 বা s প্লাস 2s হচ্ছে আমাদের কত 3s ইকুয়াল 50, 10 হচ্ছে ওই পাশে নিয়েছে তাহলে 10 বা 3s ইকুয়াল হচ্ছে আমাদের কত 60 বা s ইকুয়াল 60 বাই হচ্ছে 3 ভাগ করলে হচ্ছে আমাদের s এর মান আসে 20। তাহলে ছাত্রী আসে কত জন? 20 জন। ছাত্রী ইকুয়াল হচ্ছে আমাদের 20 জন। ছাত্র হচ্ছে 2 গুণন হচ্ছে 20 মাইনাস হচ্ছে আমাদের 10 জন, তাহলে 40 মাইনাস হচ্ছে 10 জন ইকুয়াল আসতেছে কত? ছাত্র হচ্ছে 30 জন। ছাত্র 30 জন। এখন তাদের অনুপাত বের করতে হবে। ছাত্র ও ছাত্রীর অনুপাত বের করি। এখন ছাত্র অনুপাত হচ্ছে ছাত্র অনুপাত হচ্ছে ছাত্র ছিল 30 জন আর ছাত্রী ছিল আমাদের 20 জন। এখন দুইটাকে 10 দ্বারা ভাগ করি, 10 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 3 অনুপাত হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার। সরল অনুপাতের যোগফল ইকুয়াল 8 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 18। এই সবগুলো হচ্ছে আমরা যদি যোগ করি পাবো হচ্ছে আমাদের 53। এখন হচ্ছে সবার অংশ বের করি। অতএব আশিকের মূলধন আমাদের মোট টাকা ছিল কত? 195 তারপর হচ্ছে 000 গণন হচ্ছে নিচে হচ্ছে আমাদের অনুপাতের যোগফল 53 আর উপর হবে আশিকের অনুপাত ছিল 8। তাহলে 8 এটাকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে পাবো 29433.96 টাকা। ওকে, দেন হচ্ছে আমরা মিজানের মূলধন বের করি। মিজানের মূলধন মোট টাকা হচ্ছে তার 000 গুণন নিচে হচ্ছে 53 অনুপাতের যোগফল, উপরে হবে মিজানের উপর ছিল আমাদের 12 ছিল, উপরে ছিল 12। তাহলে এটাকে হচ্ছে ক্যালকুলেটর করলে আসবে 44150 পয়েন্ট হচ্ছে 94 টাকা। তারপর হচ্ছে আনিকার মূলধন বের করি। আনিকার মূলধন 195,000। আনিকার হচ্ছে অনুপাত ছিল কত? 15 বাই হচ্ছে 53 ইকুয়াল আসবে হচ্ছে 55188.69 টাকা। দেন হচ্ছে অহনার মূলধন ইকুয়াল 195,000 গুণন হচ্ছে অহনার অংশ ছিল 80 বাই হচ্ছে 53। এখন গুলো হচ্ছে আমরা পাচ্ছি 6622.6.4 টাকা। এটা হচ্ছে আমাদের অহনার মূলধন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে সবার অংশ পেয়ে গেছি। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পাবে? তাহলে 60% যেহেতু বিনিয়োগ করে দিছে, থাকবে কত পার্সেন্ট? আমাদের 40% থাকবে। ওকে, তাহলে গ নম্বর হচ্ছে আমরা শুরু করি। তাদের লভ্যাংশ কত ছিল?
লভ্যাংশ ছিল হচ্ছে 26,500 টাকা। লভ্যাংশ 26,500 টাকা। তাহলে বিনিয়োগ শেষে অবশিষ্ট হচ্ছে কত? তাহলে 60% হচ্ছে তারা বিনিয়োগ করে দিচ্ছে। তাহলে 100% মাইনাস হচ্ছে 60% ইকুয়াল কত হবে? 40% হচ্ছে অবশিষ্ট থাকে। তাহলে হচ্ছে 26,500 এর 40% আমরা বের করি। 26,500 এর 40% ইকুয়াল 26,500। উপর হচ্ছে কত? 40, নিচে হচ্ছে 100। এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে আমরা 10,600 টাকা। 10,600 টাকা। এখন আমাদের বের করতে হবে কার টাকা? অহনা আর হচ্ছে আশিকের টাকা বের করতে হবে। অহনা পাবে অহনার কত ছিল? অহনা হচ্ছে 10,600। নিচে হচ্ছে মোট অনুপাত হচ্ছে আমাদের 53। অহনার অনুপাত কত ছিল? অহনার অনুপাত আমাদের ছিল হচ্ছে 18। তাহলে উপর হচ্ছে আমাদের 80 এত টাকা। তাহলে অহনার টাকা হচ্ছে আসবে 3600 টাকা। দেন হচ্ছে আমাদের আশিকের টাকা বের করতে হবে। 80 পাবে 10,600। আশিকের হচ্ছে অনুপাত কত ছিল? 8 ছিল। তাহলে 8/53 টাকা। এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি পাবো হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। তাহলে কে বেশি পাইলো? অহনা বেশি পাইলো। এখন কত টাকা বেশি পাবো সেটা বের করি। অহনা বেশি পাবে 3600 মাইনাস হচ্ছে আমাদের 1600 টাকা। 3600 মাইনাস 1600 টাকা ইকুয়াল কত টাকা পাবে? 2000 টাকা। 2000 টাকা হচ্ছে আমাদের অহনা বেশি পাবে। এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের হচ্ছে 11.2 শেষ হয়ে গেল। আজকের মধ্যে এখানে শেষ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।